হাই এভরিওয়ান। আমরা আগের ক্লাসে ভারতের বেশ কিছু এক্সচেঞ্জ সম্বন্ধে পড়াশোনা করেছি। আজকের ক্লাসটাতে আমরা এই চ্যাপ্টার শেষ করতে চলেছি। আর সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আর ভিডিওটাকে ভালো করে দেখার জন্য। আমি বিশ্বাস করি যে এই চ্যাপ্টারের প্রত্যেকটা ভিডিও পর তোমরা ভালো করে দেখেছো এবং সেই সঙ্গে তোমরা নোটস কমপ্লিট করেছো। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। আমি যথাসম্ভব চেষ্টা করেছি ভালো বোঝানোর জন্য। তো ঠিক আছে, চলো এই চ্যাপ্টারটাকে শেষ করেই দিই। হ্যাঁ, আজকের ক্লাসে থাকছে আমাদের তিনটা টপিক। একটা ক্রেডিট রেটিং এজেন্সি, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। কী কী বললাম? একটা হচ্ছে ক্রেডিট রেটিং এজেন্সি বা সিআরএ, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF, আর একটা হচ্ছে ফটকা বা ফাটকা, মানে ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লিয়েন্স অ্যাক্ট। ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লিয়েন্স অ্যাক্ট। আচ্ছা, এই তিনটের মধ্যে আমরা একটা টার্ম সম্বন্ধে ভালো করেই জানি, সেটা হচ্ছে সিআরএ, ক্রেডিট রেটিং এজেন্সি। কিছু ইনস্টিটিউশনস হয় যারা কিনা কোনো একটা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বা হচ্ছে ফাইন্যান্স কোম্পানি বা ইন্স্যুরেন্সের টোটাল ক্রেডিট কত আছে দেখে, ক্যাপিটাল কত আছে দেখে, কি পরিমাণ ডেপ্থ আছে এদের সেটা লক্ষ্য করে, যাদের লোন দিচ্ছে সেই লোনগুলো কতটুকু ফিরে আসতেছে, আবার সেই লোনগুলো পারফর্মিং কি নন পারফর্মিং, অর্থাৎ মানে কত অংশ ফিরে আসতেছে সেটাও লক্ষ্য করে, তাদের ম্যানেজমেন্ট কতটুকু আছে, কেমন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ কেমন আছে, ব্রাঞ্চ কত বেশি আছে, এই সব কিছুর উপর বেস করে এরা রেটিং দেয়। কোন ব্যাংকের পয়েন্ট কত বেশি, কোন ফাইন্যান্স কোম্পানির মানে কি যে পয়েন্ট কত বেশি, যার যত বেশি পয়েন্ট হবে সে তত বেশি ভালো পারফরমেন্স দেখাচ্ছে, এটা মানা হয়। এরকম ইন্ডিয়াতে ক্রেডিট রেটিং এজেন্সি কী হয়, মানে ক্রাইসিল লিমিটেড, CRISIL LTD, ক্রাইসিল লিমিটেড, ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ প্রাইভেট লিমিটেড, কেআর, ICRA, এগুলো ছিল ইন্ডিয়ার। এবার আসি আমরা গ্লোবাল বা পৃথিবীর বড় বড় যেসব ক্রেডিট রেটিং এজেন্সি হয় সেগুলো হচ্ছে ফিচ, মুডিস, MWDY', তারপর স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর, মানে S&P। ঠিক আছে, তো এই ছিল আমাদের ক্রেডিট রেটিং এজেন্সি। এবার আসি আমাদের সেকেন্ড টপিক, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF। সারা পৃথিবী জুড়ে যেসব মানি লন্ডারিং হয়, মানে পাচার, অর্থ পাচার কীভাবে হয়, যেমন হিউম্যান ট্রাফিকিং হতে পারে, শিশু বা মহিলা পাচার, ড্রাগস হতে পারে, বা তারপর হচ্ছে কি ইলিগাল মেটাল, সোনা রূপা তামা হতে পারে সেটা। হ্যাঁ, তা এই সব বন্ধ করার জন্যে G7 নতুন মানে G7 উদ্যোগ নেয়। এই G7-এর মধ্যে কোন কোন দেশ আছে? ইউকে মানে আমেরিকা, বা ইউকে মানে ইংল্যান্ড, তারপর কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, আর হচ্ছে জাপান। এই 7টা দেশ মিলে এদেরকে বলা হয় G7। কি বললাম? USA, ইউকে, কানাডা, জাপান, ফ্রান্স, তারপর হচ্ছে ইতালি, আর হচ্ছে জাপান। এই কয়েকটা দেশ মিলে G7 তৈরি করে, এবং কত সালে? 1989 সালে। আর এই সব টেরর ফান্ডিং, টেরোরিজমের মাধ্যমে যেসব মানে কি যে টাকা অর্থ পাচার হচ্ছে সেগুলোকে বন্ধ করার জন্য এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে। হ্যাঁ, আচ্ছা, তো কী বললাম আমি? যে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF এটা গঠন করে মানে G7, কারা এটা? USA, ইউকে, জাপান, কানাডা, ইতালি, জার্মানি, আর হচ্ছে ইউকে, ইতালি। হ্যাঁ, তো এরকম 7টা দেশ মিলে হচ্ছে মানে G7 তৈরি হয়, আর হচ্ছে এরকম মানি লন্ডারিংটাকে বন্ধ করার জন্য। ইন্ডিয়া 2010-এ মেম্বারশিপ নেয়, আর
এরা কীভাবে কাজ করে, যদি দেখা গেলো এদের জুরিসডিকশন কেউ মানলো না, যেসব দেশ মানলো না, হ্যাঁ কোর্ট হয়তো ইন্টারন্যাশনাল কোর্ট হয়, এদের আলাদা কোর্ট থাকলো, তো কোনো কারণে হচ্ছে কি যে কোনো কেস ধরা পড়লো, এবার হচ্ছে কি তারা জুরিসডিকশনে আনলো, হ্যাঁ কোর্টে। কিন্তু যদি কোনো দেশ সেটাকে না মানে, একেবারেই না মানে, তখন তাদেরকে ব্ল্যাক লিস্টে রাখা হয়। আর সামান্য কিছু মানলো, সামান্যভাবে কোঅপারেট করলো, তো ওদের কখনো কখনো গ্রে লিস্টে রাখা হয়। এরকম ব্ল্যাক লিস্টে রাখা হয়েছে এরকম দুটো দেশের নাম বলা যেতে পারে, সেটা হচ্ছে নর্থ কোরিয়া আর হচ্ছে ইরান। এখন তো ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, ইউএসএ তো ইসরায়েলের পক্ষতে, আমরাও সম্ভবত ইন্ডিয়ানরা ইসরায়েলের পক্ষ নেব। হ্যাঁ, এরকম ব্ল্যাক লিস্টে থাকা দেশের সঙ্গে বন্ধুত্ব না করাটাই বুদ্ধিমানের কাজ। তো অবশ্যই এটা এই সম্বন্ধে কোনো মন্তব্য করা উচিত নয়, ইন্টারন্যাশনাল ব্যাপার। ঠিক আছে, আমরা আবার ফিরে আসি আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে। ওকে, আমাদের লাস্ট টপিক হচ্ছে ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লিয়েন্স অ্যাক্ট বা হচ্ছে ফাটকা। হ্যাঁ, কি এটা? ইউএসএ গভর্নমেন্ট হচ্ছে কি যে একটা অ্যাক্ট পাস করে, ফাটকা অ্যাক্ট বা ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লিয়েন্স অ্যাক্ট তৈরি করে। কেন করে? যে আমরা জানি যে নিউ ইয়র্ক সিটিতে না পৃথিবীর সবচেয়ে বেশি মিলিয়নার না ওখানেই আছে, এদের কাছে পয়সা অনেক বেশি। এরা প্ল্যান করে যে কি করে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দেবো না, পয়সা লাভ হয়েছে তো ও একটা শেয়ার কিনে রাখবে। আচ্ছা, নতুন তো মানে কি যে পয়সা আসতে থাকবে তো, আচ্ছা সেই শেয়ারের এগেনস্টে আবার লোন নেবে, সেই লোন নিয়ে আবার অন্য জায়গায় শেয়ার কিনবে। যতক্ষণ না পর্যন্ত ইনকাম না দেখাবে না, ততক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট ট্যাক্স কাটতে পারবে না। মানে মনে করো আমার কাছে 10 কোটি টাকা আসলো, কোনোভাবে আমি ক্যাপিটাল আনলাম, তো এবার ইয়ারলি 1 বছরে তো আমাকে গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স কাটবে, তো আমি তো ইনকাম ট্যাক্স দিয়ে দেবো। এইবার সেটাকে তার সেই পয়সাটাকে আমাকে খাটাতে হবে। তো মনে করো আমি শেয়ার কিনে রাখলাম, এইবার শেয়ারের দাম বাড়তে থাকবে, তো 1 বছর পর দেখা গেলো তুমি 10 মানে কি 8 কোটি টাকার শেয়ার কেনার পরে তোমার সেটা 16 কোটি টাকা হয়ে গেছে। এইবার কিন্তু তোমার ইনকাম হলো তো বছরে 8 কোটি টাকা, কিন্তু গভর্নমেন্ট কখনোই সেই 8 কোটি টাকার ওপর থেকে ইনকাম, বাৎসরিক ইনকাম থেকে ট্যাক্স কাটতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সেই শেয়ার তুমি বিক্রি করছো। তো এবার মনে করো তোমার হচ্ছে কি টাকার দরকার পড়বে, তো কি করবে? তুমি হচ্ছে কি যে শেয়ার বিক্রি করতে যাবে, শেয়ার বিক্রি করলেই তো হচ্ছে কি যে ইনকাম ট্যাক্স কাটবে। তার মানে তোমার খাওয়া দাওয়ার জন্য যতটুকু দরকার সেই হিসেবে তুমি হচ্ছে ইনকাম মানে কি যে শেয়ার বিক্রি করে বা তোমার যেখান থেকে ইনকাম হচ্ছে সেখান থেকে করে নিলে। এবার এবার তোমার হচ্ছে কি মনে করো নতুন শেয়ার তুমি কিনবে, তাহলে তোমাকে কোনো না কোনো শেয়ার তো বিক্রি করতে হবে না, তুমি বিক্রি করবে না কি সেই শেয়ারের কাগজপত্রের উপর এগেনস্টে কখনো কখনো ফাইন্যান্স কোম্পানি লোন দিয়ে দেয়, সেই লোন দিয়ে তুমি তারপর আরও শেয়ার বা ট্রেডিং করতে পারো। এইভাবে তুমি তোমার হচ্ছে কি যে অ্যামাউন্ট বাড়াতে পারো, ইনকাম বাড়াতে পারো, কিন্তু গভর্নমেন্ট কোনো ট্যাক্স কাটবে না। আচ্ছা, ট্যাক্স মানে একটা সময় না একটা সময় তোমাকে ট্যাক্স দিতেই হবে গভর্নমেন্টকে, তখন কী করবে? যখন তুমি মানে ওয়েট করো 1 বছর পর, 2 বছর পর, কখন হচ্ছে বা 3 বছর 5 বছর পর, কখন গভর্নমেন্ট হচ্ছে কি যে পার্টিকে শেয়ারের অবস্থা থেকে যে ট্যাক্সের পরিমাণটা কমিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রতি বছর বছর তো বাজেটিং হয়, ফাইন্যান্স কমিশনটাও হয়, তখন হচ্ছে কি আবার ট্যাক্সের পরিমাণটা নির্ধারণও করা হয়। হ্যাঁ, ট্যাক্স নতুন ট্যাক্স ডিজাইন নিয়ে আসা হয়, তখন কী হবে? তুমি তোমার সুবিধা মতো ট্যাক্স মানে কি যে তোমার কী বলে শেয়ার বিক্রি করে দাও, তখন তুমি তোমার হচ্ছে চলার জন্য তুমি টাকাটা মানে বার করে নাও। অনেকে এরকমও করে। তো তখন হচ্ছে কি দেশীয় কোম্পানিতে যখন হচ্ছে কি শেয়ার বা মানে কি যে কেনার সঙ্গে সঙ্গে এরা কি করে বিদেশেও মানে কি শেয়ার কিনে, বিরাট পরিমাণে টাকা থাকে এদের, অর্থ সম্পদ থাকে, তখন কি করে যে ইন্ডিয়াতে বা হচ্ছে কি পাকিস্তান বা হচ্ছে বাংলাদেশ বা হচ্ছে বিভিন্ন দেশে শেয়ার কিনতে মানে এরা ইনভেস্ট করতে থাকে, অর্থাৎ শেয়ার কিনতে থাকে। তার মানে যে যদি কোনো শেয়ার কিনতে হয় তখন হচ্ছে কি মানে ইউএস গভর্নমেন্টের কাছে মানে বিদেশে যখন শেয়ার কেনে তখন হচ্ছে কি হিসাব থাকে না। এই কারণে ইউএস গভর্নমেন্ট বা ইউএসএ বিভিন্ন দেশের কাছে হচ্ছে কি যে ডিক্লারেশন আসে, যে একটা সাক্ষ্য মানে এগ্রিমেন্টে আসে যে আমরা এই সুবিধাটা তোমাদের দিচ্ছি, তোমরা হচ্ছে কি যে আমাদেরকে ডিক্লারেশন দাও যে তোমাদের ওই দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় মানে কি মানে ইউএসএর নাগরিক কতজন আছে। তো এইরকম ঠিক এইরকমই হচ্ছে কি যে ইউএস গভর্নমেন্টের সঙ্গে ইন্ডিয়ান গভর্নমেন্টের হচ্ছে ডিক্লারেশনে আসে বা হচ্ছে এগ্রিমেন্টে আসে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইউএসএ গভর্নমেন্টকে হচ্ছে মানে সেই ইনফরমেশনটা দেবে যে ইন্ডিয়ান যে ব্যাংকে ইন্ডিয়াতে যেসব ব্যাংক আছে সেখানে অ্যাকাউন্ট খুলেছে এরকম কোন কোনটি ইউএস না মানে কি নাগরিক আছে, যাতে কি না ইউএস গভর্নমেন্ট হচ্ছে কি সেখান থেকে ট্যাক্স কাটতে পারে। আশা করি তোমরা বুঝে গেছো। তো এই কারণে ইন্ডিয়াতে কিন্তু বেশ কয়েক বছর ধরে এই মানে কি ফ্যাটকা অ্যাক্টের কারণে হ্যাঁ ইউএস গভর্নমেন্টকে
মানে ইনফরমেশন দিত প্রতি বছর বছর। এখন হয়তো কিছুটা বন্ধ হয়ে গেছে। আমি এক বন্ধুর কাছ থেকে শুনেছি যে কিনা ব্যাংকে চাকরি করে, যে ইউএসের রেসিডেন্টরা যখন ইন্ডিয়াতে অ্যাকাউন্ট খোলে, ব্যাংক অ্যাকাউন্ট খোলে, তখন হচ্ছে কি একটা ডিক্লারেশন দিতে হয় যে হ্যাঁ আমি ইউএসের নাগরিক। ইভেন ইন্ডিয়ান মানে কি যে রেসিডেন্টরাও যখন ইন্ডিয়াতেই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলে, তখন কিন্তু ফাটকার ডিক্লারেশন দিতে হয় যে আমি ইউএসের নাগরিক নই। আর প্রতি বছর যে পরিমাণ ইউএস নাগরিকরা বা রেসিডেন্টরা মানে ইন্ডিয়াতে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, তাদের হচ্ছে কি একটা রিপোর্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে ইউএস গভর্নমেন্টের হাতে তুলে দেয়। হ্যাঁ, এটাই হচ্ছে কি ফাটকা এগ্রিমেন্ট, ফাটকা অ্যাক্ট বা হচ্ছে ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লিয়েন্স অ্যাক্ট। এই মানে এই অ্যাক্টটা আনে ইউএস গভর্নমেন্ট, যাতে কিনা বিদেশে মানে কি যে যারা অ্যাকাউন্ট খুলছে বা যারা হচ্ছে ব্যবসা করছে ইউএস রেসিডেন্টরা, তাদের কাছ থেকে ট্যাক্স বসানোর জন্য প্রচুর পরিমাণে লাভ করছে। বাবা এবার আমাদেরকে ট্যাক্স দাও। তো আশা করি আমি বোঝাতে পারছি। হ্যাঁ, কী কী বললাম আমরা? ক্রেডিট রেটিং এজেন্সি, তারপর হচ্ছে কি যে কি বলে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, তারপর হচ্ছে কি যে কী বল ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লিয়েন্স অ্যাক্ট। ঠিক আছে, তো ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লিয়েন্স অ্যাক্টে আমরা এটা বললাম যে ইউএস গভর্নমেন্টের কাছে, ইউএস নাগরিকের কাছে প্রচুর পয়সা আছে, বিদেশে প্রচুর ইনভেস্ট করছে, যাতে কিনা ইউএস গভর্নমেন্ট ট্যাক্স না কাটতে পারে, বিদেশে লুকিয়ে দিচ্ছে সেই পয়সা। সেটাকে তুমি মানে কি সেটাকে খুঁজে বার করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে ইউএসের এগ্রিমেন্ট করা আছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথেও এগ্রিমেন্ট করা আছে। ইউএস মানে রেসিডেন্টরা ইন্ডিয়াতে যে পরিমাণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছে, যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছে, সেই রিপোর্টটা যেন ইন্ডিয়ান গভর্নমেন্ট ইউএস গভর্নমেন্টের কাছে দেয়। এটাই হচ্ছে কি যে ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লিয়েন্স অ্যাক্ট বলা হয়, বা হচ্ছে ফাটকা অ্যাক্ট বলা হয়। আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার পড়বো, ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড। ঠিক আছে, সঙ্গে থেকো। বাই।